আশা ছিল অল্প, আশঙ্কাটাই ছিল প্রবল। আশা ও আশঙ্কার এই যে একটা অসম লড়াই, সেইখানটাতে আশা কিভাবে জিতবে বলুন? বাংলাদেশের সাধারণ ক্রিকেট প্রেমী মানুষের যে আশার জায়গাটা ছিল তামিম ইকবালকে আরেকবার জাতীয় দলের জার্সিতে দেখার, সেই আশা পূরণ হচ্ছে না, বরং আশঙ্কাকে সত্যি প্রমাণ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে দিলেন তামিম। প্রজন্মের সেরা না, আমি বলবো বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবেই। সেই দেড় যুগ আগে 2007 সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটাতে জহির খানকে যে স্টেপ আউট করে বেরিয়ে ছক্কা মারা যে ব্যাটসম্যানটা, যিনি ওই প্রজন্মটা, যেই প্রজন্মটা তখন শৈশবে ছিল দেড় যুগ আগে, তাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন, শৈশবের সেই প্রজন্মটাকে কৈশোর পেরিয়ে টকবগে তারুণ্যে রেখে তিনি বিদায় নিচ্ছেন। তখন তারুণ্যে ছিল যেই প্রজন্ম, তারা এখন প্রৌঢ়ত্বে উপনীত। অমন সময় তামিম তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দাটা নামিয়ে দিলেন, কিন্তু যে কীর্তিটা তিনি রেখে গেলেন পেছনে, সেইটা বাংলাদেশের ক্রিকেট রূপকথায় লেখা হয়ে থাকবে, চিরকালই জলজলে হয়ে থাকবে তামিমের অবদানটা। এবং এইখানটাতে গিয়ে শুধুমাত্র আমি বলছি যে প্রজন্মের সেরা না, সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবেই তিনি এই বিদায়টা নিচ্ছেন। কিন্তু বিদায়টা কি এইভাবেই হওয়ার কথা ছিল? বিদায়টা কি অন্যরকম হতে পারতো না? বিদায়টা কি এখন নিতেই হতো, না নিলে হতো না? দেখুন, তামিম ইকবালের কথা বললে সবার আগে চোখের সামনে এই ভেসে উঠবে, যারা তামিমের পুরো ক্যারিয়ারটাকে আমরা ফলো করেছি, তারা সেই 2007 বিশ্বকাপ ভারতের বিপক্ষে ম্যাচ, যেই তিনি 50টা করলেন, ওই 50তে তো একেবারে হচ্ছে গিয়ে বিশ্ব ক্রিকেটকেই চমকে দিয়েছিলেন। এবং সেই চমকটা পরের যে 18 বছরে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মোটা থাকে, সেইটাতে তিনি অব্যাহত রেখেছেন। আমি বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যান বলছি, স্ট্যাটিস্টিক্সেও তার অনেক প্রমাণ পাবেন, আবার অনেক কিছু পাবেনও না। যেমন টেস্ট ম্যাচের হিসাব যদি ধরেন, আপনি 70টা টেস্ট ম্যাচ খেলে তামিম 5134 রান করেছেন, গড় তার প্রায় 39 ছুঁই। তার এইখানটাতে 10টা সেঞ্চুরি রয়েছে। কে ভুলতে পারবে ইংল্যান্ডের বিপক্ষে ওই যে 2010 সালে লর্ডস এবং ম্যানচেস্টারে পরপর 2 টেস্টে তার ওই রকম বুনো সেঞ্চুরি দুটো। 94 বলে সেঞ্চুরি করেছেন লর্ডসে, ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টারের পরের টেস্টে সেঞ্চুরি করেছেন 100 বলে। ইংল্যান্ডে ওই আর্লি সামারে পরপর 2 টেস্টে ওই রকম সেঞ্চুরি করার কীর্তি চারটিখানি ব্যাপার নয় রে ভাই। কে ভুলতে পারবে? আপনি যদি টেস্টের হিসাব ধরেন 2015 সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে তার ওই ডাবল সেঞ্চুরিটা, যেইখানটাতে আমরা প্রথম ইনিংসে পিছিয়েছিলাম 296 রানে, সেইখান থেকে তামিম এবং ইমরুল কায়েসের ওই 312 রানের পার্টনারশিপ, যেইখানে তামিমের ডাবল সেঞ্চুরিটা ছিল। এই যে আমরা 2016-17 সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট জিতেছি, আনপ্লেয়েবল উইকেট বানিয়ে জিতেছি, আমাদের স্পিনারদের রাজত্বের কারণে আমরা জিতেছি, কিন্তু সেই ওই রকম হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের বদ্ধভূমিতে তামিমের ওই যে ব্যাটিংটা, ইংল্যান্ডের বিপক্ষে যে সেঞ্চুরিটা তিনি করেছেন, যে অনবদ্য সেঞ্চুরিটা 2016 সালে এই মিরপুরে করেছিলেন, সেটা কি ভোলা সম্ভব? ভোলা সম্ভব 2017 সালে অস্ট্রেলিয়াকে হারানো সেই ম্যাচটাতে 2 ইনিংসেই তার 71 ও 78 রানের সেই ইনিংস দুইটা। হ্যাঁ, তামিমের টেস্ট ক্যারিয়ারটা আরো ভালো হতে পারতো, আরো ভালো হওয়া উচিত ছিল, কিন্তু যেই কীর্তিগুলো তিনি করে গিয়েছেন সেইটাই বা আসলে কম কিসের? যদি আপনি ওয়ানডের কথা ধরেন, তাহলে 243টা ওয়ানডে ম্যাচ খেলে তামিম রান করেছেন 8357। 10,000 রান হলো না। একটা আক্ষেপ কি তামিমের থাকবে না? থাকাটা কি উচিত নয়? আমার তো রয়েছে, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরও তো নিশ্চিতভাবেই রয়েছে। 36 গড়ে তিনি হচ্ছে গিয়ে এই তার ওয়ানডে ক্যারিয়ারটা, যেখানে 14টা সেঞ্চুরি করেছেন তিনি, খুব সহজেই সেই সেঞ্চুরির সংখ্যাটা আরো অনেক বাড়তে পারতো। 80 থেকে 100-র মধ্যে তার ইনিংস রয়েছে আরো 11টা, যেখানে 95 রানে তিনি আউট হয়েছেন হচ্ছে গিয়ে 3বার। ইনফ্যাক্ট টেস্টেও তার আরো 8টা ইনিংস রয়েছে 80 থেকে 100-র মধ্যে ওই সময়টাতে। আপনি যদি ওয়ানডের হিসাব করে ধরেন, তাহলে হচ্ছে গিয়ে ওই বলছিলাম ভারতের বিপক্ষে সেই ম্যাচটা, যেই ম্যাচ দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের আগমনের ঘোষণাটা তামিম দিয়েছিলেন 2007 ওয়ার্ল্ড কাপে। 2009 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচটার কথা মনে করে দেখুন তো, যেইখানটাতে তামিম 312 রান তারা করতে নেমে, জিম্বাবুয়ের ওই যে চার্লস কমেন্টে 194 করেছিলেন, সেই 312 রান তারা করতে নেমে তামিম 154 রানের একটা ইনিংস খেলেছিলেন, যেটা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দীর্ঘকাল ধরে মানে সর্বোচ্চ ইনিংস হয়েছিল। সেই রেকর্ডটা আবার 11 বছর পর তিনি নিজেই ভেঙেছিলেন। 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 158 রানের ইনিংস খেলেছিলেন, যদিও ভেরি নেক্সট ম্যাচে আবার সেটা
লিটন দাস তার ওপেনিং পার্টনার সেটা ভেঙে দেন 176 রানের একটা ইনিংস খেলে। 2012 এশিয়া কাপে তামিম যে পরপর 4টা ম্যাচে প্রবল চাপের মধ্যে থেকে নানান ঘটনা প্রবাহের কারণে পরপর 4টা ম্যাচে 50 করার পর ওই যে তার সেলিব্রেশন 1 2 3 4 সেই সেলিব্রেশনের কথাই বা কে ভুলতে পারবে? কিভাবে আপনি ভুলবেন 2015 ওয়ার্ল্ড কাপে তার ওরকম ভীষণ দুঃস্বপ্নের মতো কাটার পরও এরপরে তার যে কামব্যাকটা হলো ভেরি নেক্সট সিরিজে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি, এবং সেইখান থেকে শুরু করে 2015 ওয়ার্ল্ড কাপের পর থেকে 2019 ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত কি অসাধারণ পারফর্ম তিনি করেছেন। স্পেশালি হচ্ছে গিয়ে তিনি ওই সময় তো এই 50 ওভারের ক্রিকেটে বিশ্বের সেরা পারফর্মারদের মধ্যেই ইনফ্যাক্ট একজন ছিলেন। তারই যে পুরো ক্যারিয়ারে যে কোনো অতৃপ্তির জায়গা নেই বা কোনো হচ্ছে গিয়ে কি বলা চলে যে ব্ল্যাক স্পট নেই, বিষয়টা তার সেরকম নয়। অনেকগুলো জায়গায় রয়েছে, অনেকগুলো ওই আক্ষেপের জায়গায় নিশ্চিতভাবে রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে তাকে পোড়াবে। যেইখানটা থেকে হচ্ছে গিয়ে আপনি ওইখানটাতে বলতে পারেন যে সাকিব তামিমের যে সম্পর্কের জায়গাটা নিয়ে ফাইনালি গিয়ে এই সিদ্ধান্তটা নিতে যেটা একরকম প্রভাবকের ভূমিকাটা পালন করেছে, আচ্ছা ঠিক আছে সেটাতে পরেই না হয় আসলাম, কিন্তু তারপরও এই যে স্ট্যাটগুলো বললাম যে টেস্ট, ওয়ানডে, টি-20, আপনি যদি টি-20-র হিসাবটাও যদি ধরেন সেইখানটা তো 78টা ম্যাচ খেলে তিনি ওইখানটাতে 1700 তিনি হচ্ছে গিয়ে 58 রান করেছেন, যেইখানটাতে বাংলাদেশের হয়ে টি-20 ফরম্যাটে এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার একটা মাত্র সেঞ্চুরি, অন্য কোনো ব্যাটসম্যান বাংলাদেশের টি-20-তে সেঞ্চুরি করতে পারেন 2016 সালে যেটা তিনি করেছিলেন ওমানের বিপক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের ধর্মশালায়। এখন 3 ফরম্যাট মিলিয়ে 15,000 রান তিনি করেছেন, 15,249 রান, তার 25টা সেঞ্চুরি 3 ফরম্যাট মিলিয়ে। এই স্টেটগুলো আরেকটু ভালো হতে পারতো, ডেফিনেটলি ভালো হতে পারতো, কিন্তু আমি যেটা বলছিলাম যে এই স্টেটে আবার অনেক কিছু বোঝাচ্ছেও। হ্যাঁ, আপনি যখন বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের হিসাব করবেন তখন ধরেন তামিমের সঙ্গে এইখানে তুমুলভাবে আলোচনায় বা প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন মুশফিকুর রহিম, আসতে পারেন মোহাম্মদ আশরাফুল। আমি সাকিব আল হাসানকে এইখানে আনছি না, কারণ সাকিব আবার অলরাউন্ডার হিসেবে তিনি হচ্ছে গিয়ে ওইখানটাতে আবার তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু ওই সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে মুশফিক এবং আশরাফুলের চেয়েও আমার কাছে মনে হয় যে তামিম নতুন বলটা যেহেতু তিনি ফেস করতেন, ওইটা প্রত্যেকেরই আলাদা আলাদা রোল থাকে, কিন্তু ওই রোলটার কারণে আমার কাছে মনে হয় আমি সবসময় তামিমকে রেট করি ওই আশরাফুল কিংবা মুশফিকের চেয়েও উপরে। আর শুধু আপনি স্ট্যাট দিয়ে আপনি কিভাবে বুঝবেন? আপনার তো এইটাই স্ট্যাটের লেখা নেই যে তিনি কিভাবে ওই যে একটা হাত দিয়ে ব্যাটিং করেছিলেন 2018 এশিয়া কাপে, ওইটা তো ভাই ক্রিকেট বীরত্বের একটা দুর্দান্ত উদাহরণ হয়ে আছে। স্ট্যাট বুকে তো এইটা লেখা, স্ট্যাট বুকে লেখা আছে, কিন্তু এটা আমাদের আলোচনার মধ্যে আমরা তো সেটা আনি না যে এই যে 1.5 যুগ ধরে তিনি বাংলাদেশের ওপেনিং স্লটটা সামলেছেন, সেইখানটাতে 22 জন আলাদা আলাদা পার্টনারকে তিনি পেয়েছেন। ওপেনিং এর অন্য একটা জায়গা নিয়ে সবসময় সেই সমস্যার জায়গাটা ছিল, শাহরিয়ার নাফিসকে দিয়ে তিনি শুরু করেছিলেন, শাহরিয়ার নাফিস, জাবেদ ওমর বেলেম, তারপর হচ্ছে গিয়ে নাজিম উদ্দিন, কত ইমরুল কায়েস থেকে শুরু করে লিটন, সৌম্য, রনি তালুকদার পর্যন্ত এসে শান্ত এই পর্যন্ত এসে তার শেষ হয়েছে একটা সাইড তামিমের কারণে। ওপেনিং এ আমাদের তো সবসময় সেই নিশ্চিন্ত নির্ভাবনার জায়গাটাতেই থাকতো। ক্যাপ্টেন হিসেবেও তার পারফরমেন্স কিন্তু আসলে দুর্দান্ত ছিল। ওয়ানডে ফরম্যাটে যখন তিনি হচ্ছে গিয়ে ওই বাংলাদেশের 2023 ওয়ার্ল্ড কাপের সেই প্রস্তুতিটা চূড়ান্ত পর্যায়ে ছিল, তার আগে দারুণ কিছু পারফরমেন্স কিন্তু তার অধীনে বাংলাদেশ টিম করেছিল, ওই সময়ই আসলে সেই সেটব্যাকটা আসে। কোচ চান্ডিকা হাতুরে সিং এর সঙ্গে তার যে সেই বাদানুবাদ, সেই সূত্র ধরে হচ্ছে গিয়ে তার কি বলা চলে যে অবসর নিয়ে নেওয়ার যে ঘটনা, সেইখান থেকে আবার তার ফিরে আসা, তখনকার যে ক্যাপ্টেন্সি দেওয়া হয় যে সাকিব আল হাসান, সেই সাকিবের সঙ্গে তার যে সম্পর্কের টানাপড়ন, ক্যারিয়ারের শুরুর দিকে দুইজন পরম বন্ধু ছিলেন, কিন্তু পরের দিকে যে সম্পর্কের টানাপড়ন, শেষ পর্যন্ত 2023 বিশ্বকাপে দল যাবার ঠিক আগের দিন নিজেকে স্কোয়াড থেকে একরকম উইথড্রই করে নিয়েছেন তামিম। সেইখানটাতে এই যে সাকিব চান্ডিকা হাতুরে সিং এদের সঙ্গে একরকম তুমুল অভিমান করে। হ্যাঁ, এখন তামিম অভিমানী ছেলে, তামিম তুমুল অভিমানী ছেলে, সব ঠিক আছে, কিন্তু ভাই এটা কি ছেড়ে দেওয়ার বয়স? ওইটা তো আরো 1 বছর, প্রায় 1.5 বছর আগের ঘটনা। তামিম কি আর খেলতে পারতেন না? ফিটনেস ঠিক করে কি তিনি খেলতে পারতেন না? তাকে তো বাংলাদেশ টিম চেয়েছিল, বাংলাদেশ টিমেরও তাকে প্রয়োজন ছিল। এই 35 বছর বয়স কি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দেওয়ার বয়স? আরো প্রায় 15 মাস আগে খেলা ছেড়েছেন, তার মানে হচ্ছে 34-এই তামিম থেমে গেলেন। তামিমের তো আরো অনেক কিছু তার কাছ থেকে অন্তত পক্ষে আমি এক্সপেক্ট করেছিলাম, আমি শিওর যে আরো অনেকেই আমার মতো যারা রয়েছেন তারা সেই এক্সপেক্টটা তারা করেছিলেন। দেখুন
তামিম তার পুরো ক্যারিয়ার জুড়ে ওই যে আমি বলছিলাম যে অনেক কিছু শুনতে হয়েছে, তার মধ্যে একটা জিনিস শুনতে হয়েছে যে তিনি হচ্ছে গিয়ে ওই আকরাম খানের ভাতিজা, বা তিনি হচ্ছে গিয়ে যে প্রভাবশালী ফ্যামিলি থেকে এসেছেন, তা এইগুলো হচ্ছে গিয়ে মানে শুধুমাত্র বলার জন্যই বলা। তামিম তার যোগ্যতা দিয়েই আসলে এই জায়গাটাতে এসেছেন। বাবা ইকবাল খানের স্বপ্ন পূরণ করার জন্যই সেই স্বপ্নটা তিনি হচ্ছে গিয়ে ক্রিকেট খেলা শুরু করেছেন এবং সেই স্বপ্নটা তিনি তুমুলভাবে পূরণ করতে পেরেছেন। বড় ভাই যিনি হচ্ছে গিয়ে নাফিস ইকবাল, তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওপেন করার দুজন একসাথে, সেই স্বপ্নটাই বোধ করি শুধুমাত্র পূরণ হয়নি। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তামিম এই যে থেমে যাচ্ছেন, এটা তার ডিসিশন, অবশ্যই তার ডিসিশনকে শ্রদ্ধা করছি আমি, অবশ্যই সম্মান করছি। তিনি তো থেমে যাওয়ার সিদ্ধান্তটা নিতেই পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই 35টা আসলে ঠিক থেমে যাওয়ার বয়স না। তামিম আরো কিছুদিন বাংলাদেশের জার্সিতে খেলতে পারতেন। তামিম এই জায়গাটাতে বাংলাদেশকে আরো কিছু দেয়ার ছিল, কিন্তু তারপরও যতটুকুই তামিম দিয়ে গেছেন বাংলাদেশকে, বাংলাদেশের ক্রিকেটকে, সেইটার জন্য তামিমকে আমাদের আসলে আজীবন মনে রাখতে হবে। বাংলাদেশের ক্রিকেট রূপকথায় তামিমের নামটা আজীবন লেখা হয়ে থাকবে। তামিম ইকবাল, থ্যাঙ্কস ফর দ্য মেমোরিজ। আপনি আমাদেরকে, আমাদের ক্রিকেটকে যত কিছু দিয়েছেন, আমাদের এই যে পঞ্চপাণ্ডবের অংশ হয়ে যত কিছু দিয়েছেন, ইন্ডিভিজুয়ালি যত কিছু দিয়েছেন, যেইভাবে স্বপ্ন দেখতে আপনি একটা প্রজন্মকে শিখিয়েছেন, সেইটার জন্য বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট আপনাকে সব সময় মনে রাখবে নিঃসন্দেহে। হ্যাপি রিটায়ারমেন্ট তামিম ইকবাল।